প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে করা ব্যবহার মেয়েরা সারা জীবন মনে রাখে, কখনো ভুলতে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ধৈর্য ধরে দেখবেন। এই দিন ছিল আমার ছোট মেয়ে ফালাকের বার্থডে। তো বার্থডে উপলক্ষে কী কী আয়োজন করলাম, কারা কারা আসলো, সব কিছু দেখতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসা যশোরে, আমার হাজব্যান্ডের বাসা যশোরে। আমরা কুমিল্লাতে থাকি, আমার হাজব্যান্ড চাকরি করে, সেই সূত্রে কুমিল্লাতে থাকা হয়। তাও মেবি 8-9 বছর হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু বাসা যশোরে, আমার বড় মেয়ের জন্মস্থান যশোরে আর ছোটোটার কুমিল্লাতে, মজার ব্যাপার না? তো সব কিছু শেয়ার করব। তো এই যে বার্থডে উপলক্ষে সকাল সকাল সব কিছু করে রান্না বান্না শুরু করে দিছি। আর এদিকে আমার ঘরের অবস্থাটা একটু দেখাই, বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো আমি মনে করি ওরা আমার বাসাতে করবে না তো কোথায় করবে। আর এখনই এগুলো করার বয়স, যখন বড় হয়ে যাবে তখন আর এইগুলো করবে না। আমি এগুলো নিয়ে কখনো তো চাপ নিই না, আমার যখন ভালো লাগে তখন আস্তে ধীরে গুছাই ফেলি। তো এইদিকে রান্না করতেছিলাম আর ওইদিকে যে একটু একটু করে ঘরের কাজকাম গোছাচ্ছিলাম। যেহেতু আমি একাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমার কাজ আমাকেই করতে হবে। আর তার চেয়ে বড় কথা, আপনি যখন টেকনিক বুঝবেন যে কিভাবে কি করা যায়, তখন আমার মনে হয় কোনো কাজই কঠিন না, সব কিছুই সহজ হয়ে যায়। তো মূল কথায় চলে যাই। আমার বড় মেয়ে আয়াতের সময়, আমি প্রথম প্রেগনেন্সি, যেটা আমি 7 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় যশোরে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমার বাচ্চা হওয়ার 40 দিনে একটা অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষ করে নাইটে আমি কুমিল্লায় চলে আসি। অবশ্যই ওই সময় আমার শাশুড়ি আমার সাথে আসছিল, কিন্তু পরবর্তী আমার বাচ্চা 1 বছর বয়সে উনি মারা যায়। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর তারপর দ্বিতীয়বার আমি যখন কনসেপ্ট করি, আলহামদুলিল্লাহ, তখন আমার বড়টার বয়স হচ্ছে 18 মাস। বুঝতেই পারতেছেন কতটুকু বাচ্চা নিয়ে কনসেপ্ট করা। আর আমি আর আমার হাজব্যান্ড থাকি, কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না। ওই অবস্থায় ওই বাচ্চা নিয়ে নিজের ওই শরীরের কন্ডিশন সব কিছু, পুরো প্রেগনেন্সি জার্নিটা শেষ করছি একাই একাই সব কিছু। আলহামদুলিল্লাহ, আসলে যার কেউ থাকে না তার আল্লাহ থাকে, এটা আমি প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণ পাইছি। হয়তোবা আল্লাহর পথে চলতে পারি না, সেই অনুযায়ী কাজ করতে পারি না, কিন্তু আল্লাহ পাক কিন্তু সবসময় আমার সাথে ছিল, ইভেন এখনও আছে। তো এই যে আমার যেদিন, যেহেতু আমার সিজারে বেবি হয়েছিল, পরেরটাও সিজার করতে হবে। তো সিজার করার আগে তো 1-2 জন থাকা লাগে। তো আমার বাসা থেকে আর কি বলছিল, আমার বোন আসছিল, ওই সময় ওর বয়স, ওই সময় ক্লাস 9-এ পড়ে। আর আমার ফুফাতো বোনের সাথে সবসময় কথা হতো, বলতো যে তুই কখনো কখনো সময় কিছু হইলে আমাকে বলবি, আমি চলে যাবো। ওর একটা ছেলে ছিল 4-5 বছরের, তো ও আসছিল। আছে না যে আপনি বিপদে পড়লে লোক চেনা যায়, আমার বিপদের সময় আসছে ঠিক আছে, বাট তার উল্টোটাও আমি ফেস করছি, সাফার করছি। যে উপকার করছে তার প্রতিদানও আমি পেয়ে গেছি। আর ওই যে কিছু কিছু সময় লাইফে এগুলোর দরকার আছে, না হলে আমরা আসলে আপনজনদের মুখোশটা চিনতে পারতাম না। এগুলো চেনার জন্য হলো, এগুলো দরকার আছে লাইফের সাথে। তারপরে আমি যেদিন সিজার করতে যাব, তার আগের দিন আমি পরের দিনে রান্নাবান্না সব করে রেখে গেছিলাম। মজার ব্যাপার কি জানেন, আমি আমার হাজব্যান্ডের বাইকে করে বসে সিজার করতে গেছি। তো সিজার করতে যেদিন গেছি, ওর যেহেতু 2 দিন থাকা লাগে, 2 দিন কি 3 দিন হাসপাতালে, তারপরে রিলিজ দিয়ে দেয়। ওই 2 দিন আমার বোন ছিল বাসায়, ও রান্নাবান্না করে পাঠাতো, আমার হাজব্যান্ড নিয়ে যেত, আসা যাওয়া করতো, এই আর কি। তো রিলিজ দেয় যেদিন, সেদিন আমি বাসায় চলে আসি। ইভেন মানে একটা বললাম না যে আপনার সাহস চলে আসে, মনে জোরও চলে আসে। আর আমার ভিতরে কেন জানি একটা কনফিডেন্স ছিল যে আমাকে দ্রুত সুস্থ হইতে হবে, কারণ আমি এখন একজন না, 2 জনের 2 বাচ্চার মা। আমার 2টা বাচ্চাকে টেক কেয়ার করতে হবে। আমি পরের দিনই কিন্তু হচ্ছে গিয়ে বেল বেঁধে হসপিটালে হেঁটে হেঁটে আমার বড়টাকে খাওয়া দাওয়া করাইছি। এবার আমি পরের দিন যখন বাসায় চলে আসছি, আমি 4তলা সিঁড়ি বেয়ে বেল পরে আমি উপরে উঠছি। আর যেহেতু বিকাল হয়ে গেছিলো আস্তে আস্তে, তারপরের দিন সকাল থেকে কিন্তু আমি রান্না শুরু করছি। স্টিল নাও আমি এখনও নিজে রান্না করে খাই। আলহামদুলিল্লাহ, আমি সবসময় এতটুকুই আল্লাহর কাছে চাই যে আল্লাহ পাক আমাকে যাতে সুস্থ রাখে, আমি নিজেরটা করে খেতে পারি, অন্য কারোর উপরে নির্ভর হতে না হয়। কারণ মানুষ আপনার যেটুকু উপকার করবে না, এরপরে যে কি বলবো, যে খোটা দেয় না, এই খোটাটা সহ্য হয় না, এটা নেওয়া যায় না। যে উপকার করে যদি খোটা দেয় বা এটা করে, এখনকার এটা মনে একটু বেশি। মানুষ আপনার উপকার করবে ঠিক আছে, কিন্তু একসময় ঠিকই আপনাকে ওইটা খোটা দিয়ে বিভিন্নভাবে ওকে আপনাকে বোঝাই দেবে। তা আমি এই জিনিসটা চাই না। আমার লাইফের সাথে কিছু হয়েছে, তো আমার প্রেগনেন্সিতে সমস্যা হচ্ছে, আমার ওয়েট বেড়ে যায়, আমার শরীরে পানি চলে আসে। আর প্রথম বাচ্চার সময় তো কেউ অত কিছু বোঝে না, ইভেন আমি নিজেও তো বুঝতাম না। তো ওই সময় যখন ছিলাম ওইখানে সবাই, আপনি যদি কারোর ঘরের পরে যান, আপনাকে তো সবাই তখন দেখতে বাধ্য, তাই না? তো ওই সময় সবাই করছে ঠিক আছে, পরবর্তীতে আমি এই জন্য কথাও শুনেছি। এই জন্য এক হিসাবে সিদ্ধান্ত নেওয়া, যে আমাদের 2জন মিলে সিদ্ধান্ত নেওয়া যে আমরা কুমিল্লাতে আমাদের বাচ্চাটা হোক।
আমরা আর ওখানে যেতে চাই না, কারণ আমার মেয়ে তখন ছোট, আমি আবার প্রেগনেন্ট, আমার নিজের অবস্থা, যে বেবি আসবে তার টেক কেয়ার, এই সব কিছু মিলে যে যার কাছে থাকি, যে অবস্থায় থাকি সবার প্যারা হয়ে যাবে। আর আমরা চাইনি কাউকে কষ্ট দিতে। তার চেয়ে বড় কথা নেক্সটের খোঁটাগুলো আর শুনতে চাইনি। এই খোঁটার ভয় আর যায়নি, যে যেখানে আছে এখানেই হবে আলহামদুলিল্লাহ। আর তার চেয়ে বড় কথা যে আমার হাজব্যান্ড, আমি মানে যার কাছে সবচেয়ে বেশি বিশ্বাস করি বা ভরসা করি, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, আমার কোনো অসুস্থ হলে, জ্বর হলে, যার কথা আমার সবচেয়ে বেশি মাথায় আসে, যে মানুষটা আমাকে টেক কেয়ার করতে পারে, আমার চেয়ে আমার বাচ্চার বেশি টেক কেয়ার করে, খুব সেন্সিটিভ সিরিয়াস এই বিষয়ে, আমি যে এটাই সবচেয়ে বেস্ট হবে, যে আমি তার কাছে থাকবো, সেও নিশ্চিন্তে থাকবে, তখন কোনো কষ্ট মনে হবে না। তো সব কিছু মিলাই আর যাওয়া হয়নি, এখানে থেকে গেছি। তো এইভাবে করে আর কি হয়েছে আমার ফালাক। আর আমি সেখান থেকে রান্না করি, ইভেন আমি বেল বেঁধে বেঁধে বেসিনে দাঁড়ায় দাঁড়ায় কাঁথা কাপড় ধুতাম। আর এদিকে কিন্তু আস্তে ধীরে রান্নার এক পাশে টুকটাক করে আমার ঘর গোছানো হয়ে গেছে। এই যে ঘরের ফাইনাল লুক। বাচ্চা কাচ্চার ঘর গোছায় রাখা যদিও একটু কষ্ট। আর আমার পরি, সেই পরিটা আজকে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এই যে পরির ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমার বড় মেয়ে, মানুষের কাছে কথা বলে ওইটা নিয়ে বিভিন্ন করে, তবে এখন মনে করি যে আমার মেয়ে না, আমার মা, আমার যে কষ্টগুলো একসময় যার কাছে শেয়ার করা যাবে, যে নিজের মতো বোঝার চেষ্টা করবে বা বুঝবে, সেটাই। আর বাচ্চাদের পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়। তো এই যে সবাই চলে আসছিলো গেস্টরা, এখন আমরা কেক কাটবো, তো ওখানে কেক কাটার জন্য আর কি যাই। তো আপনি সবচেয়ে বড় কথা যেটা, ভালোবাসা দিলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন। ভালোবাসতে জানলে ভালোবাসা পাওয়া যায়। এখানে এরকম কিছু ভালোবাসার মানুষ তৈরি হয়ে গেছে। তো এই বার্থডে করা ঠিক না, বার্থডে করা আমি করি একটাই উদ্দেশ্য, যে সব মানুষগুলোকে অ্যাটলিস্ট একদিনের উসিলায় একদিন আনা যায়, সবাই এক জায়গায় হই, এতটুকুই, এর কোনো প্ল্যান থাকে না, এটাই প্ল্যান। সেই উদ্দেশ্যে সবাই এক হই। এই দিন শেষে একটাই কথা বলবো, যে এই পরের মানুষগুলো কষ্ট দিলে এগুলো সহ্য করা যায়, মানে এগুলো নেওয়া যায়, যে না এরা তো আমার রক্তের কেউ না, এরা দিতেই পারে, এদের সাথে সম্পর্ক আজকে আসতে কালকে নাও থাকতে পারে, আমি এই শহরে আসি তাই আছে, তো চলে গেলে থাকবে না। বাট নিজের আত্মীয় রক্তের সম্পর্ক যখন কষ্ট দেয় না, ওটা কলিজায় লাগে, ওটা সহজে যায় না, ক্ষত একটা থেকেই যায়। হয়তো রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না, সম্পর্ক থেকে যায়, কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁক থেকেই যায়। তো দিন শেষে বলবো সবাই ভালো থাকুক, ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক। আজকে এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।